প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আমি নন্দা চক্রবর্তী, সহকারী শিক্ষিকা, মুসলিম মডার্ন একাডেমি, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। আজ এই করোনাকালীন দুর্যোগে তোমরা সুরক্ষিত আছো, আশা করি স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয় পড়াবো। হিসাব বিজ্ঞানের হিসাব পঞ্চম অধ্যায়ের হিসাব নিয়ে আলোচনা করব। এই হিসাব আলোচনার আগে আমাদের যা যা জানা দরকার বা আমরা পড়ে এসছি কে লেনদেন। এই লেনদেন হলো ব্যবসার মৌলিক উপাদান। আর লেনদেনের উৎস কী? লেনদেনের উৎস হচ্ছে আর্থিক ঘটনা। আর দু ধরনের ঘটনা থাকে, একটা আর্থিক ঘটনা, একটা অনার্থিক ঘটনা। আর আমরা আর্থিক ঘটনা থেকে লেনদেন চিহ্নিত করতে জানি। আমরা লেনদেন চিহ্নিত করার পর প্রতিটি লেনদেন থেকে দুটি সংশ্লিষ্ট হিসাব চিহ্নিত করি। এভাবে ব্যবসার অনেক লেনদেন থেকেই অনেক হিসাব নির্ণয় করা হয়। আর ব্যবসার লেনদেনের ফলে প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ফলে হিসাব ও নিট পরিমাণ জানার জন্য হিসাব প্রস্তুত করা হয়। ক্রমাগত পরিবর্তনের ফলে নিট পরিমাণ জানার জন্য হিসাব প্রস্তুত করতে হয়। তাই আজকে আমরা হিসাব অধ্যায়টা নিয়ে আলোচনা করছি। তোমরা বই নাও, বই খাতা নাও। এবার আসি, হিসাব বিজ্ঞানে হিসাবভুক্ত করতে গেলে আমাদের দুটি ছকের প্রয়োজন হয়। দুটি ছক দেখো, লক্ষ্য করো। টি ছক লক্ষ্য করো। টি ছক কীভাবে করা হয়? ডেবিট ক্রেডিট দুপাশ থাকে, মাঝখান বরাবর দুভাগ করতে হয় ঘরটাকে। দেখো নমুনাটা দেখে নাও। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আবার একই নিয়মে ক্রেডিট পাশেও তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। বুঝতে পেরেছ? হিসাব ঘর অঙ্কন করা। তারপর 2 নম্বর ছক চলমান জের ছক। চলমান জের ছকে থাকে হিসাবের কোড নাম্বার থাকবে, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠার ঘর কিন্তু একটা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর ব্যালেন্স রেশিও, ডেবিট ব্যালেন্সের ঘর, ক্রেডিট ব্যালেন্সের ঘর। এইভাবে ছকটা করে হিসাব উদ্বৃত্ত নির্ণয় করতে হয়। আমরা আরেকটু যদি ক্লিয়ার করি, টি ছকের বৈশিষ্ট্য ও চলমান ছকের বৈশিষ্ট্যগুলো একটু পরপর করে বলি। টি ছকে হিসাবের একটা শিরোনাম থাকবে, 1 নাম্বার। টি ছকে ওদিকে টি ছকে হিসাবের একটা শিরোনাম থাকবে। ছকটি ডেবিট ও ক্রেডিট 2 অংশে বিভক্ত। উভয় পাশে 4টি করে ঘর থাকবে। আবার নির্দিষ্ট সময় পর পর হিসাবের উদ্বৃত্ত, ডেবিট ও ক্রেডিট দিকের যোগফলের পার্থক্য নির্ণয় করতে হবে। হিসাবের কোড নাম্বারও থাকবে। চলমান জের ছকের বৈশিষ্ট্য যদি বলি, হিসাবের একটা শিরোনাম থাকবে, হিসাবের কোড নাম্বার উল্লেখ থাকবে, তারিখ, বিবরণ ও জাবেদা পৃষ্ঠা, যেটা আমরা জাপটি সংক্ষেপে লিখি, তার একটা কলাম থাকবে। টাকার কলাম মোট 4টি। ডেবিট ও ক্রেডিট টাকার কলাম পাশাপাশি অবস্থিত। প্রতিটি লেনদেন লিপিবদ্ধের পর হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা যায়। বুঝতে পারছো হিসাব ছকগুলো কীরকম? দুটি ছক, একটা টি ছক আর একটা চলমান জের ছক। এখন এই অনেকগুলো হিসাব আমাদের হিসাব সমীকরণ এ সমান এল যোগ ই বিশ্লেষণ করলে আমরা হিসাবকে 5 ভাগে পাই। এখন 5 ভাগে দেখো, ছকে দেখো, সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, রেভিনিউ বা আয় হিসাব, আর 5 নম্বরে হলো ব্যয় হিসাব। ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য আমরা দেখো হিসাবগুলোর হ্রাস বৃদ্ধির কারণ দেখো, কীভাবে ডেবিট হয়, কীভাবে ক্রেডিট হয়। সম্পদ যদি বৃদ্ধি পায় সেটা হবে ডেবিট, আর যদি হ্রাস পায় ক্রেডিট। একই রকম একটা উদাহরণ দিয়ে যদি বলি, আসবাবপত্র ক্রয় করা হলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে। আবার
দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, দায় যদি হ্রাস পায় ডেবিট হবে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, মালিকানা হ্রাস পেলে ডেবিট হবে। রেভিনিউ বা আয় দেখো, এটা বৃদ্ধি পেলে ক্রেডিট হবে আর বৃদ্ধি পেলে হ্রাস পেলে ডেবিট হবে। শেষে পঞ্চম ব্যয় হিসাব, ব্যয় হিসাবটাও বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এখন বলি আমরা সম্পদ কি। সম্পদ হচ্ছে ব্যবসার মালিকানাধীন অর্থনৈতিক পরিসম্পদ হলো সম্পদ। আর দায় যদি বলি, দায় কি? দায় ব্যবসায়ীর একটা নির্দিষ্ট সময় অবশ্যই পরিশোধ করতে হবে, বা তৃতীয় পক্ষের দাবিও হচ্ছে দায়। মালিকানা সত্ত্ব মোট সম্পদের উপর মালিকের দাবি। আর আয় হচ্ছে যেটা আমরা নগদে পাই, সেটা হচ্ছে আমাদের আয়, আমাদের আয় হয়। আর ব্যয় নগদ বৃদ্ধি পেলে নগদ ব্যয় হয়, খরচ। আয় এবং ব্যয় হিসাবগুলোকে আরেকটু ক্লিয়ার করে দেখো মনে রাখার জন্য। ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। প্রকৃতপক্ষে মুনাফা হচ্ছে রেভিনিউ বা আয়ের ওই অংশ যা ব্যয় অপেক্ষা অধিক। বোঝা গেল আয় কি? সুতরাং আমরা বলতে পারি রেভিনিউ বা আয় মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটায়। তাই রেভিনিউ বা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, হ্রাস পেলে ডেবিট হয়। বোঝা গেল? এবার ব্যয়ে আসি। ব্যয় রেভিনিউ বা আয়ের বিপরীত। রেভিনিউ বা আয় যেহেতু মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটায়, তাই ব্যয়ের ফলে মালিকানা সত্ত্বের হ্রাস করবে। ব্যবসায়ীর ব্যয় মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়, তাই ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট ও হ্রাস পেলে ক্রেডিট হয়। এখন আমরা হিসাব ও লেনদেনের সহিত সংশ্লিষ্টতা বা সম্পর্ক আলোচনা করব। অনেকগুলো হিসাবের মধ্যে বইয়ে মূলধন হিসাব দেখো, উত্তোলন হিসাব, নগদান হিসাব, ব্যাংক হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, আসবাবপত্র, দেনাদার হিসাব, প্রদেয় বিল, প্রাপ্য বিল। এগুলো কেন এই হিসাব হলো সেগুলোর ব্যাখ্যা আমাদের বইয়ে আছে, এগুলো আমাদের আগেও পড়ানো হয়েছিল। সুতরাং আমরা অনেক হিসাব পাচ্ছি, আরও কি পরিবহন খরচ হিসাব, সুদ হিসাব, বিজ্ঞাপন হিসাব, অনাদায়ী পাওনা হিসাব, বাট্টা হিসাব, অবচয় হিসাব, অফিস সাপ্লাইস হিসাব। কী কী কারণে হয়? ঘড়ি, স্ট্যাপলার, ক্যালকুলেটর, পেপার ওয়েট ইত্যাদি ব্যবহার হলে অপেক্ষাকৃত কম কিন্তু ব্যবহার উপযোগিতা দীর্ঘদিন পাওয়া যায়। এই সকল ক্রয়ের জন্য অফিস সাপ্লাইস হিসাব। প্রত্যেকটা কারণ দেওয়া আছে, আমরা এগুলো জেনে নেব, আমাদের আগে জানা কথা ছিল। এখন আমরা হিসাবের একটু কি কি শিখেছি আলোচনা করি। তাহলে হিসাব কি? হিসাব হচ্ছে লেনদেনের ফলে প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য হিসাব প্রস্তুত করা হয়। 2 নাম্বার হলো হিসাব কয় প্রকার? নিশ্চয় জানো, উত্তর 5 প্রকার। 3 নাম্বার, কয়টি ছকে হিসাব প্রস্তুত করতে হয়? 2টি ছকে। এবার 4 নাম্বার হচ্ছে পণ্য নগদে ক্রয় 20,000 টাকা, সেটা আমরা পক্ষ বা হিসাব কি করে নির্ণয় করব? এখানে সংশ্লিষ্ট হিসাব 2টি হবে, করো দেখি মনে মনে। 2টি সংশ্লিষ্ট হিসাব কি কি? এখানে পণ্য নগদে ক্রয় 20,000 টাকার মধ্যে একটি ক্রয় হিসাব আর একটা নগদান হিসাব। এখন প্রশ্ন হলো, ক্রয় হিসাবটা হিসাবের শ্রেণীভুগের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? বলো তো দেখি। ক্রয় ব্যয় হিসাব, বোঝা গেল। আর যেটা ক্রেডিটে আছে নগদান হিসাব, সেটা কি হিসাব? সেটা হচ্ছে সম্পদ হিসাব। এইভাবে আমরা নগদে পণ্য বিক্রয় হলে কি হবে? 2টি হিসাব আসবে। বলো কি কি করা যায়? একটা নগদান হিসাব আর একটা বিক্রয় হিসাব। এখানেও নগদান হিসাব সম্পদ হিসাব হবে, আবার বিক্রয় হিসাব হবে আয় হিসাব। বোঝা যাচ্ছে? শ্রেণী বিভাগগুলি আমরা আসলে কি করে লিখব। আরেকটা লেনদেন দেখি পারো কিনা। নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু হলো। এখানে কয়টি হিসাব? 2টি হিসাব। কি কি?
একটা হচ্ছে নগদান হিসাব, যেহেতু নগদ টাকা আনলো, আর মূলধন হিসাব। এখন কোনটা ডেবিট? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এর কারণ যদি জানতে চায় তাহলে সম্পদ বৃদ্ধির কারণে নগদান হিসাব, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধির কারণে বলো এটা ক্রেডিট হলো। চলো এবার একটা সৃজনশীল সমাধান করি। অনুশীলনীর 1 নম্বর সৃজনশীলটা দেখো, ওখানে অনেকগুলো হিসাবের উদ্বৃত্ত দেওয়া আছে, এদিকে টাকার পরিমাণ দেওয়া আছে। এগুলি পর্যায়ক্রমে পড়ো। মূলধন, বন্ধকি ঋণ, অগ্রিম ভাড়া, আয়কর, বকেয়া বেতন, জীবন বীমা প্রিমিয়াম, প্রদেয় বিল, আসবাবপত্র, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, অনাদায়ী সুদ, যন্ত্রপাতি, ব্যাংক হিসাব, নগদান হিসাব। তারপরে আছে অগ্রিম প্রাপ্ত কমিশন 4,000 টাকা, সুনাম 15,000 টাকা, অনুপার্জিত উপভাড়া 2,000 টাকা, ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন 8,500 টাকা, বকেয়া মণিহারি 3,000 টাকা। এটা থেকে আমাদের করণীয় কি দেখো, নিচে ক নাম্বারে আছে উপযুক্ত তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। এখন আমরা উত্তোলন নির্ণয় করব। দেখো উত্তোলন কোনগুলো? যেগুলো নিজ প্রয়োজনে, মালিক নিজ প্রয়োজনে উত্তোলন করে, সেটাই হচ্ছে উত্তোলন হিসাব। সৃজনশীল 1-এর ক নাম্বার, মোট উত্তোলনের পরিমাণ নির্ণয়। ছক করলাম এভাবে, ক্রমিক নং, বিবরণ, টাকা, টাকা। উদ্দীপকে আমরা মাত্র উত্তোলন হিসাব পেলাম কয়টি? প্রথমে পেলাম আয়কর, লিখো 1 নম্বর দিয়ে আয়কর 15,000 টাকা। 2 নম্বর জীবন বীমা প্রিমিয়াম, এটা মালিকের ব্যক্তিগত প্রয়োজন, 5,000 টাকা। এই দুটা যোগ করলে মোট উত্তোলনের পরিমাণ পাচ্ছি। কত পেলাম? 15,000 আর 5,000 যোগ করলে হয় 20,000 টাকা। মোট উত্তোলনের পরিমাণ 20,000 টাকা। এই হলো কয়ের উত্তর। এবার ক্ষয়ের করণীয় কি? কত বলা হয়েছে, শাহীন এন্টারপ্রাইজের সম্পদ হিসাব চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। শাহীন হিসাবের মোট সম্পদে কোনগুলো আমরা দেখি। উদ্দীপকে দেখো কি কি আসে। আমাদের আসে অগ্রিম ভাড়া, সম্পদ, আর তারপরে কি আসবাবপত্র। দেখি আমরা ছকে আসি। এই যে খ নাম্বার, শাহীন হিসাবের মোট সম্পদ চিহ্নিত সহ পরিমাণ নির্ণয়। প্রথমে সম্পদ হচ্ছে 1 নাম্বার অগ্রিম ভাড়া, তার টাকার পরিমাণ 20,000 টাকা। 2 আসবাবপত্র, টাকার পরিমাণ 90,000 টাকা। 3 নাম্বার প্রাপ্য হিসাব 65,000 টাকা। উদ্দীপকে আমরা ক্রমান্বয়ে দেখতে থাকবো কোনটা কোনটা সম্পদে আসে। 4 অনাদায়ী সুদ, সেটা হচ্ছে 5,000 টাকা। যন্ত্রপাতি 1,20,000 টাকা। 7 নাম্বার নগদান হিসাব 25,000 টাকা। 8 নাম্বার সুনাম 15,000 টাকা। এবার ক্যালকুলেটর নাও, টাকাগুলো যোগ করো, আর লেখার সময় অবশ্যই একক দশক ঠিক রাখবে। এটা মোট যোগ করলে পাচ্ছি কত? তোমরা ক্যালকুলেটরে যোগ করো, 3,95,000 টাকা। তাহলে খ নম্বরে উত্তর হচ্ছে মোট সম্পদের পরিমাণ 3,95,000 টাকা। এখন গতে আসি। উল্লেখিত হিসাবগুলো হতে মোট দায় হিসাবের পরিমাণ নির্ণয় করো। দায় কোনগুলো আমাদের জানা আছে, তাহলে দায় হিসাবগুলো বলি। দেখো উদ্দীপকে দেখো পরপর করে। প্রথমে 1 নম্বরে হচ্ছে বন্ধকি ঋণ,
1,00,000 টাকা, টাকার পরিমাণ 1,00,000 টাকা। 2 বকেয়া বেতন, বকেয়া বেতন হচ্ছে 12,000 টাকা। 3 প্রদেয় বিল 30,000 টাকা। 4 প্রদেয় হিসাব 40,000 টাকা। 5 পরপর লিখো, অগ্রিম প্রাপ্ত কমিশন 4,000 টাকা। 6 অনুপার্জিত উপভাড়া 2,000 টাকা। 7 ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন 8,500। 8 বকেয়া মনিহারি 3,000 টাকা। এখন সব টাকাগুলো যোগ করি, যোগ করে দেখো 500, এদিকে আমরা ক্যালকুলেটারে যোগ করি, ক্যালকুলেটারে যোগ করার পর দেখো কত আসে, 1,99,500 টাকা। তাহলে আমরা গয়ে পেলাম কত, মোট দায়সমূহ পরিমাণ 1,99,500। তোমরা এখন অঙ্কটি খাতায় তুলে নাও। আশা করি সৃজনশীল এক তোমরা বুঝে নিয়েছো। এবার আসা যাক বাড়ির কাজে। দেখো বাড়ির কাজ, SW লিখি, পঞ্চম অধ্যায়ের 2 ও 3 নং করবে। এখন কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সকলকে। তোমরা নিয়মিত পড়াশোনা করবে, ঘরেই থাকবে।